আচ্ছা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নাউন ক্লজ নিয়ে। নাউন ক্লজ, ঠিক আছে। তো নাউন ক্লজ শুরু করার আগে আমরা প্রথমে নাউন কাকে বলে একবার মনে করব। আমি এটা ফ্রেজের প্রথম ক্লাসে বলেছিলাম। নাউন কি? নাউন হচ্ছে কোনো নাম বোঝালে সেটা নাউন। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। সে নাম হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো শ্রেণীর নাম, দোষ গুণ অবস্থা ইত্যাদির নাম বোঝালে সেটা নাউন, ঠিক আছে। এটা আমরা যদিও জানি অনেকেই। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন রাম ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে। তারপর হয়তো দ্য নিউজ ইজ নট ট্রু। রিনা বট এ পেন, ঠিক আছে। এর তিনটা উদাহরণ দিয়ে আগে নাউনটা বুঝি। কি বললাম? কোনো কিছুর নাম বোঝালে নাউন। এখানে রাম একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাহলে এটা নাউন। এ স্টুডেন্ট এটা ছাত্র একটা শ্রেণীকে বোঝাচ্ছে, এটাও নাউন। দ্য নিউজ এটাও নাউন। রিনা নাউন। এ পেন নাউন। এটা আমরা জানি, আগের ক্লাসে এটা করানো হয়েছে। তো এবার আমাদের বুঝতে হবে যে এই যে সেন্টেন্স, তিনটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে নাউনগুলো কি হিসাবে ব্যবহৃত হয়েছে এটা আমাদের জানতে হবে। প্রথম বাক্যটাতে দেখি যে রাম ইজ এ স্টুডেন্ট, এখানে নাউনটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে? এখানে নাউনটা ব্যবহৃত হয়েছে সাবজেক্ট হিসাবে সেন্টেন্স, তাই না? এইখানে আবার ব্যবহৃত হয়েছে অবজেক্ট হিসাবে, আবার কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। এটাকে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে রামের কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট, কাকে বলে, এটা আমরা অন্য একটা ক্লাস আলোচনা করব। এখানে দ্য নিউজ যথারীতি সাবজেক্ট, এটা এই সেন্টেন্সের সাবজেক্ট দ্য নিউজ। রিনা এটাও সাবজেক্ট। এ পেন এটা অবজেক্ট, তাই না? তাহলে নাউন কী হিসাবে ব্যবহৃত হচ্ছে? কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট। কখনো সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, কখনো অবজেক্ট হিসাবে, তাই না? সাবজেক্ট, এখানে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। এটাকে আবার কমপ্লিমেন্টও বলে, এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট। হ্যাঁ, এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে নাউন একটা সেন্টেন্সের মধ্যে কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কখনো অবজেক্ট, কখনো কমপ্লিমেন্ট। এটা বুঝলেই আমাদের নাউন ক্লজ হয়ে যাবে। নাউন ক্লজের ফাংশনও সেম। নাউন ক্লজও একটা সেন্টেন্সের মধ্যে কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কখনো কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, কখনো নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, নাউন বা প্রোনাউনের। সেগুলো পরে আসছে ধীরে ধীরে। এটুকু বোঝা গেল তো? আচ্ছা, তাহলে নাউন ক্লজের সংজ্ঞা আমরা কি বলতে পারি? নাউন ক্লজের সংজ্ঞা হচ্ছে যে এ নাউন ক্লজ ইজ এ সাবঅর্ডিনেট ক্লজ। নাউন ক্লজ হলো সেই সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট অ্যাক্টস অ্যাজ এ নাউন ইন এ সেন্টেন্স, যেটা কিনা একটা বাক্যের মধ্যে নাউনের মতো কাজ করে, তাই না? অর্থাৎ কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো কমপ্লিমেন্ট, কখনো অ্যাপোজিশন ইত্যাদি হিসাবে কাজ করে, তাই না? কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা এই নাউন ক্লজটাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। প্রথম উদাহরণটা, হি সেজ দ্যাট দে ওয়েন্ট দেয়ার। হি সেজ দ্যাট দে ওয়েন্ট দেয়ার। আমি কি বলেছিলাম যে লিঙ্কারের পরের শব্দটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? এবার কোন কোন লিঙ্কার সেটা লিস্ট দেওয়া আছে, সুতরাং ওটা নিয়ে আলোচনা করছি না। তাহলে এখানে লিঙ্কার দ্যাট, তাহলে দ্যাটের পরটুকু সাবঅর্ডিনেট ক্লজ। এখানেও দ্যাট আছে, সাবঅর্ডিনেট ক্লজ। এখানেও দ্যাটের পর থেকে সাবঅর্ডিনেট ক্লজ। এখান থেকে এই যে হু, এটা একটা লিঙ্কার, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে হোয়াট আছে, হোয়াটের পর থেকে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? এবার চলে আসি প্রথমেরটাতে, হি সেজ দ্যাট দে ওয়েন্ট দেয়ার। সে বলল যে তারা সেখানে গিয়েছিল, তাই না? তাহলে এটা এই যে দ্যাট থেকে এই যে এই পুরো ক্লজটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে? সেন্টেন্সটার অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আমি কি বললাম যে নাউন ক্লজ কখনো অবজেক্ট হিসাবে, কখনো সাবজেক্ট হিসাবে, কখনো কমপ্লিমেন্ট, কখনো বা
অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানেও তাই। আই নো দ্যাট হি হ্যাড ডান দিস, এখানে দ্যাটের পর থেকে লিঙ্কারটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি কি জানি যে সে এটা করেছে। পরেরটা তো তাই, দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ, সরি এখানে ইল অবধি হবে সাবঅর্ডিনেট ক্লজ, তার কারণ দ্য ফ্যাক্ট ইজ ফলস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাই না? এটা আমি প্রথম ক্লাসেই বলা আছে কোনটা প্রিন্সিপাল কী করে বুঝবো, কোনটা সাবঅর্ডিনেট কী করে বুঝবো। তাহলে এখানে এটা হচ্ছে, এইটুকু হচ্ছে নাউন ক্লজ, এখানে এটা নাউন ক্লজ, এখানে এটা নাউন ক্লজ। এবার এইটাকে বলা হয় অ্যাপোজিশন, এটাকে বলা হয় অ্যাপোজিশন, ঠিক আছে? এই নাউনের অ্যাপোজিশন এটা। এবার অ্যাপোজিশন কি সেটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। আমি এখানে সংক্ষেপে বলছি, যখন এই নাউনটাকে মানে এটাই যখন এই নাউনকে বোঝাবে তখন সেটাকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয়, ঠিক আছে? ডিটেলস আমরা পরে আলোচনা করব। দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ইল, তাহলে ফ্যাক্টটা কি? ফ্যাক্ট হচ্ছে যে সে অসুস্থ, তাহলে এটা কাকে বোঝাচ্ছে? ফ্যাক্টটাকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাপোজিশন। হ্যাঁ, ডিটেলসে আমরা অন্য একটা ক্লাস আলোচনা করব। ইজ ফলস। এখানে হু হ্যাজ ডান দিস উইল বি পানিশড, এই যে হু হ্যাজ ডান দিস, এটা কিসে ব্যবহৃত হয়েছে? এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে দিস ইজ হোয়াট হি সেড, এখানে এটা ব্যবহৃত হয়েছে কমপ্লিমেন্ট হিসাবে। তো এটা হচ্ছে কমপ্লিমেন্ট দিসের, মানে দিস ইজ হোয়াট হি সেড, এটা সেটা যেটা সে বলেছিল, এটা একই জিনিস। এবার মনে হতে পারে কমপ্লিমেন্ট আর অ্যাপোজিশন একই জিনিস, কিন্তু এটা একই জিনিস নয়, এটা আমরা অন্য একটা ক্লাসে আলাদা করে আলোচনা করব, কমপ্লিমেন্ট আর অ্যাপোজিশনের তফাৎটা। তাহলে এখানে এটা হচ্ছে নাউন ক্লজ, এখানে এটা নাউন ক্লজ, বোঝা গেল? আমি ফ্রেজ করানোর সময় বলেছিলাম যে নাউন ফ্রেজ কী করে বুঝবো, যে ভার্বকে যদি আমরা কী দিয়ে প্রশ্ন করি যা উত্তর পাবো সেটা নাউন ফ্রেজ। সেম জিনিস এখানেও, যে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে যা উত্তর বেরিয়ে আসবে সেটা হচ্ছে নাউন ক্লজ। হি সেজ দ্যাট দে ওয়েন্ট দেয়ার, সে বলল যে তারা সেখানে গিয়েছিল, তাহলে সে কী বলল? যে তারা সেখানে গিয়েছিল, তাহলে এটা নাউন ক্লজ। একই রকম আই নো দ্যাট হি হ্যাড ডান দিস, আমি জানি যে সে এটা করেছিল, তাহলে আমি কি জানি? জানি যে সে এটা করেছিল। এবার তোমরা হিসাব করে দেখো যে প্রত্যেকটাতেই ভার্বকে আমি যদি কী দিয়ে প্রশ্ন করি, যে অ্যান্সারটুকু বেরোবে সেটাই ক্লজ এবং নাউন ক্লজ। হ্যাঁ, ফ্রেজ কেন নয়? কারণ ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না, এখানে প্রত্যেকটাতেই ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, বোঝা গেল? এটাই নাউন ক্লজ। তোদের প্র্যাকটিসের জন্য আমি 3টে উদাহরণ এখানে দিলাম, তোরা নিজেরা এখান থেকে কতটুকু নাউন ক্লজ এবং কেন নাউন ক্লজ বাড়িতে সলভ করার চেষ্টা করিস। কোথাও অসুবিধা হলে আমাকে জানাস, আমি তাহলে আর একবার নতুন করে বুঝিয়ে দেব। আজকের মতো এইটুকুই ক্লজ নিয়ে আলোচনা।